আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত অ্যাঙ্গোলা সামরিক বাহিনীর আধুনিকীকরণের জন্য $200 মিলিয়ন প্রতিরক্ষা ঋণ অনুমোদন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে নির্দিষ্ট ক্ষেত্রে ন্যায় বিচার প্রদান ত্বরান্বিত করা যেমন সম্ভব, তেমনি অজস্র মামলার বোঝাও কমানো সম্ভব। পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে সব রকমের মেল ও পার্সেল আদান প্রদান এবং সেদেশ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ সমস্ত আমদানি স্থগিত করেছে ভারত। অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। এফসি গোয়া কলিঙ্গ সুপার কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। আইপিএল ক্রিকেট ম্যাচে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2 রানে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও অ্যাঙ্গোলা আজ কৃষি, প্রাচীন চিকিৎসা পদ্ধতি এবং সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তিপত্র বিনিময় করেছে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জো ম্যানুয়েল গঞ্জালভেস লাউরেঙ্কোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এই চুক্তিপত্রগুলি বিনিময় করা হয়েছে। বৈঠকের পর এক যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসে মদতদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সীমান্ত পারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থনের জন্য অ্যাঙ্গোলাকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী অ্যাঙ্গোলা সামরিক বাহিনীর আধুনিকীকরণের জন্য $200 মিলিয়ন একটি প্রতিরক্ষা ঋণ অনুমোদন করেছেন। উভয় নেতার মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ ও মেরামতি সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে। मुझे यह घोषणा करते हुए खुशी है कि अंगोला की सेनाओं के आधुनिकीकरण के लिए $200 मिलियन की डिफेंस क्रेडिट लाइन को स्वीकृति दी गई है। रक्षा प्लेटफॉर्म्स के रिपेयर और ओवरहॉल और सप्लाई पर भी बात हुई है। শ্রী মোদী বলেছেন, ভারত এবং অ্যাঙ্গোলা এবছর তাদের কূটনৈতিক সম্পর্কের 40তম বার্ষিকী উদযাপন করছে। যদিও ভারত এবং অ্যাঙ্গোলার দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাস আরও পুরনো। তিনি আফ্রিকান ইউনিয়নের সভাপতিত্বের জন্য অ্যাঙ্গোলাকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি লাউরেঙ্কো তাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভারতের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে প্রথম জাতীয় মিডিয়েশন কনফারেন্সের উদ্বোধন করেছেন। সঠিক বিচার প্রদানের ক্ষেত্রে মধ্যস্থতার গুরুত্বের কথা তুলে ধরে জোর দিয়ে বলেন, আলাপ আলোচনার মাধ্যমে নির্দিষ্ট ক্ষেত্রে ন্যায় বিচার প্রদান ত্বরান্বিত করা যেমন সম্ভব, তেমনি অজস্র মামলার বোঝাও এভাবে কমতে পারে। তিনি আরও বলেন, 2047-এর বিকশিত ভারতের লক্ষ্যে এ ধরনের মধ্যস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Mediation is an essential part of the delivery of justice. Mediation can speed up the delivery of justice not only in the specific case under consideration, but also in other cases by reducing the burden on courts of a large number of litigation. It can enhance both the ease of doing business and the ease of living. পাশাপাশি রাষ্ট্রপতি মেডিয়েশন অ্যাক্ট গ্রামীণ পঞ্চায়েত এলাকায় কার্যকরী করার ব্যাপারে জোর দিয়েছেন। এই আইনের মাধ্যমে গ্রামীণ এলাকায় বিভিন্ন বিরোধের মধ্যস্থতা করা সম্ভব বলে আশাবাদী তিনি। গ্রামগুলোর মধ্যে সামাজিক সংহতি বাড়লে তা দেশকে আরও শক্তিশালী করে তুলবে বলে মন্তব্য করেন শ্রীমতী মুর্মু। উল্লেখ্য, প্রথম জাতীয় মেডিয়েশন কনফারেন্স থিম হল এক্সপ্লোরিং দ্য এফিকেসি অ্যান্ড রিচ অফ মেডিটেশন, অর্থাৎ মধ্যস্থতায় কার্যকারিতার বিস্তৃতির সম্ভাবনার অন্বেষণ। ভারতের অ্যাটর্নি জেনারেলের দপ্তর এবং আইন ও ন্যায় বিচার মন্ত্রক যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল জাতীয় সমবায় রপ্তানি নিগম NECL, জাতীয় সমবায় জৈব নিগম NCOL ও ভারতীয় বীজ সহকারী নিগম BBSSL এর অগ্রগতি নিয়ে নতুন দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। তিনি বলেন, সমবায় রপ্তানি, জৈব উৎপাদন ও বীজের উন্নতিকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 3টি জাতীয় সমবায় দপ্তর 2023 সালে প্রতিষ্ঠিত হয়েছে। NECL এর রপ্তানির পরিমাণ 2 লক্ষ কোটি টাকা নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রাখেন তিনি। একই সঙ্গে দেশের সব সমবায় পণ্যের রপ্তানি NECL এর মাধ্যমে করার নির্দেশ দেন। ডাল আমদানির জন্য মায়ানমার ও আফ্রিকায় NECL এর নতুন দপ্তর খোলার তিনি পরামর্শ দিয়েছেন। সমবায় সদস্যদের স্বার্থে একটি ওয়েবসাইট তৈরির কথাও বলেন শ্রী শাহ। ভারতীয় রেল চারধাম যাত্রার জন্য একটি ভারত গৌরব ডিলাক্স ট্রেনের সূচনা করেছে। এই ট্রেন বদ্রীনাথ, যোশীমঠ, ঋষিকেশ, পুরী, কোনারক, রামেশ্বরম, দ্বারকা, কাশী বিশ্বনাথ, ভীমশঙ্কর, ত্রম্বকেশ্বরের মতো তীর্থস্থানগুলিতে যাবে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, এই বিশেষ ট্রেনটি চলতি মাসের 27 তারিখে দিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে এবং 17 দিনে দেশের 4টি ধাম এবং অন্যান্য ধর্মীয় স্থানগুলিতে পৌঁছবে। ট্রেনের টিকিট আগে এলে আগে পাবেন ভিত্তিতে IRCTC ওয়েবসাইটে বুক করা যাবে। চারধামের অন্যতম বদ্রীনাথ মন্দিরের দরজা আজ খুলেছে। এজন্য সাজিয়ে তোলা হয়েছে মন্দির। পুণ্যার্থীদের সুবিধার জন্য থাকছে নানা ব্যবস্থা। উল্লেখ্য,
ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে গঙ্গোত্রী ও কেদারনাথ ধামের দরজা। এবার ওয়েবসের খবর। মুম্বাইয়ে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সম্মেলন ওয়েবসের তৃতীয় দিনে গতকাল তথ্য সম্প্রচার মন্ত্রী এল মুরুগান ভারতের ক্রমবর্ধনশীল বিনোদন শিল্প, নতুন ডিজিটাল ট্রেন্ড, লাইভ ইভেন্ট ও অর্থনীতির অগ্রগতিতে তার প্রভাব সম্পর্কিত একটি শ্বেতপত্র প্রকাশ করেন। এই রিপোর্টে উল্লেখ করা হয়, ভারতের সংগঠিত লাইভ ইভেন্টস প্রায় 15% বৃদ্ধি পেয়েছে। তার ফলে গত বছর 2024-এ দেশের আয় বেড়েছে 1300 কোটি টাকা। ভারতের বৃহত্তর গণমাধ্যম ও বিনোদন শিল্পের ক্ষেত্রে এই বৃদ্ধিকে অন্যতম বলে মনে করা হচ্ছে। রিপোর্টে আরও বলা হয় যে 2030 সালের মধ্যে ভারত বিনোদনের গন্তব্য হিসেবে বিশ্বের প্রথম 5-এর মধ্যে আসার লক্ষ্য রেখেছে। শ্রী মুরুগান ওয়েবস এ গণমাধ্যম ও বিনোদন ক্ষেত্রে একটি পরিসংখ্যানগত হ্যান্ডবুকও প্রকাশ করেন। উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু। সম্মেলনের কালচার ও কনসার্ট বিভাগে মুম্বাইয়ের ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে লোকসঙ্গীতের উপর একটি বিশেষ তাৎপর্যপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয়। ভারতের লোকসঙ্গীতের প্রথম সারির শিল্পীরা এই আলোচনায় অংশ নেন। তথ্য সম্প্রচার সচিব সঞ্জয় জাজু বলেছেন, ওয়েবস বাজার 2025-এর ইতিমধ্যেই 1000 কোটি টাকার বেশি মূল্যের ব্যবসা হয়েছে। মুম্বাই ওয়েবস শিখর সম্মেলন 2025-এ আন্তর্জাতিক বাজার উদ্যোগ হিসেবে ওয়েবস বাজার মিডিয়া ও বিনোদন শিল্পে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে এসেছে। শীর্ষস্থানীয় নানা কোম্পানি ওয়েবস বাজারে অংশ নিচ্ছে বলে শ্রী জাজু জানিয়েছেন। The summit has been remarkable in many ways. We have not just been able to do lots of business, lots of interactions, networking, world-class exhibition, world-class performances. Waves Bazaar has turned in more than 1,000 crores of business. Many startups have been able to go for their pitchings and have been able to get good investments. It's truly one of the biggest convergence media and entertainment event across the world. পেহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে সব রকমের মেল ও পার্সেল আদান প্রদান স্থগিত করেছে ভারত। যোগাযোগ মন্ত্রক এক বিবৃতিতে আজ জানিয়েছে, পাকিস্তান থেকে ভারতে আকাশ ও সড়ক পথে এই পরিষেবা বন্ধ থাকবে। এছাড়াও পাকিস্তান থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ সমস্ত আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত নির্দেশালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাকিস্তানে উৎপন্ন বা রপ্তানি করা সমস্ত পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি ও পরিবহন নিষিদ্ধ করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা। এর কোনো রকম ব্যতিক্রমের জন্য সরকারের অনুমোদনের প্রয়োজন হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ দেশের 5000-এরও বেশি এবং বিদেশের 13টি শহরে নিট ইউজি 2025 পরীক্ষা নেবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য সব রকমের প্রস্তুতি এবং যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে। দুপুর 2টো থেকে পরীক্ষা শুরু হবে, চলবে বিকেল 5টা পর্যন্ত। 22,70,000-এরও বেশি পরীক্ষার্থী এবারে নিট ইউজির জন্য নাম নথিভুক্ত করেছেন। ভারতীয় আবহাওয়া বিভাগ আজ ওড়িশায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। অ্যালবানিজের লেবার পার্টি দেশ আসনের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অন্তত 84টি আসন জয় করেছে। লিবারেল ন্যাশনাল জোট পেয়েছে 33টি আসন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছে। অ্যালবানিজ প্রথম প্রধানমন্ত্রী হিসেবে গত 21 বছরের মধ্যে টানা দ্বিতীয়বার নির্বাচনে দলকে জয় এনে দিলেন। এফসি গোয়া কলিঙ্গ সুপার কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গতকাল ফাইনালে এফসি গোয়া 3-0 গোলে জামশেদপুর এফসিকে হারিয়ে দেয়। বোর্জা হেরেরা 2টি এবং দেজান ড্রাজিক 1টি গোল করেছেন। বেঙ্গালুরু এম চেন্নাস্বামী স্টেডিয়ামে গত রাতে আইপিএল ক্রিকেটের রুদ্ধশ্বাস ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2 রানে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করেছে। বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে 5 উইকেটে করেছিল 213 রান। বিরাট কোহলি 62, জ্যাকব বেথেল 55 রান করেন। এরপর চেন্নাই 5 উইকেটে 211 রান তুলতে সমর্থ হয়। আয়ুষ মাত্রে করেন 94 রান। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ভারত অ্যাঙ্গোলার সামরিক বাহিনীর আধুনিকীকরণের জন্য $200 মিলিয়ন প্রতিরক্ষা ঋণ অনুমোদন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে নির্দিষ্ট ক্ষেত্রে ন্যায় বিচার প্রদান ত্বরান্বিত করা যেমন সম্ভব, তেমনি অজস্র মামলার বোঝাও কমানো সম্ভব। খবর এখনকার মতো এই পর্যন্ত। এরপর খবর 7টা 25-এ।